আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আমি কথা বলছি ডাক্তার আবু হানিফা। আজকের বিষয়বস্তু হচ্ছে, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আইবিএস বা বাওয়েল ইরিটেবল সিনড্রোম, যা একটা পেটের রোগ সমস্যা, যা আমাদের দেশের প্রায় 15% লোক এই রোগে কোনো না কোনো উপায়ে ভুগছে। এই রোগ মহিলা, পুরুষ, ছোট ছোট বাচ্চা সবার হইতে পারে বা সবারই হয়। এই রোগ একটা বিরক্তিকর রোগ। আজকে আলোচনার বিষয়বস্তু হবে এই রোগ কিভাবে প্রতিকার করা যায়, রোগের কারণ, রোগের লক্ষণ ও চিকিৎসা পদ্ধতি। এই যে আইবিএস রোগটা হচ্ছে, এর মূল কারণ অজানা। তবে এই রোগের লক্ষণ, আইবিএসটা হচ্ছে পেটের একটা সমস্যা রোগ। বিশেষ করে এই রোগটা কিরকম হয়, লক্ষণগুলো হচ্ছে যেমন পেট ডায়রিয়ার মতো হয়, পায়খানার সাথে বিজল বা আমাশ বা মিউকাস যায়, আবার কখনো পেট ফাঁপে, বমি বমি ভাব হয়, এবং কখনো বমি হইতে পারে, গ্যাস হয়, গ্যাস্ট্রিকের সমস্যা হয়। আমরা প্রায় এইটাকে ভুল ভাইবে আমরা গ্যাস্ট্রিকের প্রচুর পরিমাণে ওষুধ সেবন করি, যার জন্য এটা কিউরেবল হয় না। আবার কারো কারো কনস্টিপেশন, মানে পায়খানাটা কঠিন হয়, একদিন পর, 2 দিন পর, 3 দিন পর হয়, অর্থাৎ কঠিন পায়খানা ও শক্ত পায়খানা। আবার কারো কারো দেখা গেছে পায়খানা 2-1 দিন ভালো, আবার সমস্যা হচ্ছে, আবার ভালো হচ্ছে, আবার পায়খানা নরম হচ্ছে, ডায়রিয়ার মতো হচ্ছে, ঠিকমতো পায়খানা হচ্ছে, পায়খানা হচ্ছে না, পায়খানাটা সঠিকভাবে ক্লিয়ার হয় না, মনে হচ্ছে আরও পায়খানা হবে বা এইরকম। প্রায় কারো কারো দেখা গেছে রুগীর কোনো রুগীর দিনে 10, 12, 15, 20 বার পর্যন্ত এরকম পায়খানা হয়। অর্থাৎ আবার কারো কারো দেখা গেছে খাবার সাথে সাথেই, অর্থাৎ এই ভাত খাচ্ছে বা যে কোনো খাবার সাথে সাথেই বাথরুমে দৌড়াইতে হয়, অর্থাৎ প্রত্যেকবার খাবারের সাথে সাথেই বাথরুমে দৌড়াইতে হয়, খাবার শেষ পায়খানা দৌড়াইতে হয়, দ্রুত গতি যেতে, তা নাহলে দেখা যাচ্ছে কি তার কাপড় চোপড় পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। বাচ্চাদের এরকম হয়, বয়স্কদের এরকম হয়, যে কোনো বয়সী রোগীদের এই সমস্যা হইতে পারে। এর নাম হচ্ছে আইবিএস বা বাওয়েল সিনড্রোম ডিজিজ। আচ্ছা, এই যে রোগটা হচ্ছে, এই যে পেটের সমস্যাটা হচ্ছে, এইটা আমাদের দেশে সবাই আমরা এটা কি করতে পারি, যখন আমরা এটা না বুঝি তখন গ্যাস্ট্রিক বইলা আমরা গ্যাস্ট্রিকের ওষুধ দেওয়া আসছে বা চরমভাবে কি সেবন করছি, তাতে আমরা কি হচ্ছে, গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করে বিভিন্ন ধরনের উপসর্গ হচ্ছে, আস্তে আস্তে শারীরিক সমস্যা হচ্ছে, শরীর আস্তে আস্তে ওজন হ্রাস পাচ্ছে বা ওজন কমছে, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, মানসিকভাবে সে হতাশাগ্রস্ত হচ্ছে, কারণ কোনোভাবে এই পেটের রোগটা ভালো হচ্ছে না, বিভিন্ন ধরনের ওষুধ সেবন করছে, কোনো ক্রমে সে কিউরেবল আরোগ্য হচ্ছে না। এই রুগীরা আদার্স এর কারণ ফলে বিভিন্ন ধরনের রোগ উপসর্গ ভুগছে, এবং এই রুগী খাওয়া দাওয়ার ক্ষেত্রে ডিম খেতে সমস্যা হচ্ছে, দুধ জাতীয় খাবার খেলে পেটের সমস্যা বাড়ে, শাক বা শাক জাতীয় দ্রব্য খাইতে পারে না, তারপর আটা রুটি বা আটা জাতীয় দ্রব্য খাইতে পারে না, পোলাও খাইতে পারে না, কেক জাতীয় বা পিঠা জাতীয় কোনো কিছু খাইলে রোগ বাড়ে, ভুনা খিচুড়ি বা খিচুড়ি দ্রব্য খেলে পারে, ডাল খেলে পারে, বিশেষ করে মাসকলাইর ডাল, মুগ ডাল, আদার্স বিভিন্ন যে শক্ত জাতীয় খেসারির ডাল খেলে রোগগুলি বাড়ে। অর্থাৎ এই রোগী খাবার দাবারের বেলা এতই সেন্সিটিভ যে সামান্য যে যত রকম বাছ বিচার করে খাওয়ার ফলেও তার রোগগুলি এসে যায়, অর্থাৎ পেটের সমস্যা দেখা দেয়, বারবার বাথরুমে যেতে হয়, ক্লান্ত হয়ে যায়। আচ্ছা, এই রোগী থেকে আমরা প্রতিকার পাইতে গেলে কি করতে হবে? আমাদেরকে প্রতিকার করতে গেলে অবশ্যই আর অনেকগুলি নিয়ম কারণ পদ্ধতি মানতে হবে। বিশেষ করে খাবারের বেলা আমরা কি করব? খাবারের বেলায় আমরা পরিমাণ মতো নিয়মিত পানি সেবন করব। কারণ যদি আমরা পানি কম খাই তাহলে শরীরের যে ইলেকট্রোলাইট, অর্থাৎ পানি যে পরিমাণ পানির দরকার, যে পরিমাণ পানির ভারসাম্যতা সে কমে যাবে, তার জন্য ওজন হ্রাস হয়ে থাকবে। যার জন্য সারাদিনে মিনিমাম কমপক্ষে 8 থেকে 10 গ্লাস পানি সেবন করতে হবে, আমরা পানি পান করব। আচ্ছা, বিশেষ করে যে সমস্ত খাবার, কী খাবার খেতে হবে? তবে ডাবের জল খাওয়া যেতে পারে, আমরা কলা খেতে পারি, চিরা, জাউ বা চাল জাতীয়, চালের যে সমস্ত খাবার আছে সে সমস্ত খাবার, ভাত একটু নরম করে খাওয়াটাই উত্তম। শাক জাতীয় খাবার খাওয়া যাবে না,
দুধ জাতীয় খাবার, দুধের যে সমস্ত খাবার আছে, দুগ্ধ জাতীয় দ্রব্য, আপনার শক্ত জিনিস, ডাল এবং অন্যান্য যে সমস্ত জিনিস, শাক জাতীয় জিনিস, এগুলা খাবার থেকে আমরা বিরত থাকতে পারি। অর্থাৎ যে খাবারগুলি আমরা সেবন করলে বা খাইলে রোগগুলি বাড়ে, সে সমস্ত খাবার খাবো না। এবং তৈলাক্ত জাতীয় খাবার আমরা কখনোই খাবো না। তাহলে এই সমস্ত খাবার বাদ দিতে হবে। নিয়মিতভাবে সুন্দরভাবে আমরা চলতে গেলে অবশ্যই এই সমস্ত খাবার বাদ দিতে হবে। বাদ দেওয়ার ফলে আমরা বিশেষ করে যে খাবারগুলো খাবো, কি খাবো? জাতিলাউ, বিশেষ করে জাতিলাউ তরকারি, পেঁপে ভর্তা, পাকা পেঁপে, বেলের শরবত। বেলটা হচ্ছে সর্বোত্তম। অথবা যখন আমরা বেল সিজনের সময় পাবো না, তখন কি করতে পারি আমরা? যে বেলের যে শুট পাওয়া যায় অনেক দোকানে বা বানিয়াদির দোকানে, সেই সমস্ত, অথবা আমরা নিজেই বেল কুচি কুচি কেটে সেটা বেল শুয়ে রাখতে পারি। বেল কেটে রাত্রিবেলা কিছু বেল আমরা কয়েক কোটি বেল ভিজিয়ে রাখতে পারি, কয়েক পিস ভিজিয়ে রাখার ফলে সেটা যে সকালবেলা সে কি করতে পারি? আমরা পানি সেবন করতে পারি। এতে আমাদের বাউল চিন্ডিমোর জন্য বা পেটের রোগের জন্য অথবা আমাদের দেহের জন্য অত্যন্ত কার্যকরী উপর, বিশেষ করে চিনি বা গুড়ের সাথে মিশে বা চিনির সাথে মিশে সেটা আমরা সেবন করতে পারি। আচ্ছা, এই যে প্রিয় দর্শকবৃন্দ, এছাড়া আমরা এই সমস্ত চিরা খেতে পারি, বা চিরা সকালবেলা চিরা বা চিরার সাথে অন্য বা চিরা, চিনি, গুড় এই সমস্ত খেতে পারি বা খাবো। তরকারি বেলায় বিশেষ করে যে সমস্ত খাবারগুলি নরম হয়, সহজে হজমযোগ্য এবং এরকম সহজলভ্য খাবার খেতে হবে, যেমন পটল, তারপরে বললাম ওই যে জাতিলাউ, তারপরে আছে আপনার ধুন্দল, চিচিঙ্গা, এই সমস্ত খাবার, শশার তরকারি, পেঁপের তরকারি, কাঁচা কলা, হ্যাঁ, এই সমস্তগুলি খেলে আমরা উত্তম। তবে ভাজি পোড়া একেবারেই বর্জন করতে হবে, কোমল পানীয় বর্জন করতে হবে, তৈলাক্ত খাবার, ভাজি পোড়া সকল কিছু বাদ দিতে হবে। হোটেলের খাবার বর্জন করতে হবে, বেকারির খাবার বাদ দিতে হবে, কোমল পানীয় বাদ দিতে হবে, বোতলজাত খাবার বাদ দিতে হবে, প্যাকেটজাত খাবার বাদ দিতে হবে। অর্থাৎ জীবনটা হতে হবে একদম সহজ সরল, সহজলভ্য ও সহজভাবে চলতে হবে। তবে এটা যে আপনার চিরকাল করতে হবে তা কিন্তু না, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, অর্থাৎ রোগটা না সারা পর্যন্ত। কারণ হচ্ছে এই যে আপনার পেটের সমস্যা, পেটের যাবতীয় সমস্যা, এটা আমরা কি করবে? স্টমাককে একটা, তাকে যে সমস্যাটা হচ্ছে, স্টমাককে একটা বিশ্রাম দিতে হবে, যাতে স্টমাক তার যে স্টমাকের যে সিনড্রোম, যে সমস্ত বিশৃঙ্খলা দেখা দিয়েছে, স্টমাকের যে বিশৃঙ্খলা, যে টিস্যুগুলি সমস্যা দিয়েছে, সেগুলি যাতে বিশ্রাম নেয়, সে তার মতো করে এমন আমরা সুপে বা এমন খাদ্য আমরা গ্রহণ করব যাতে সে নিজ থেকেই আবার অর্থাৎ সে সুস্থ হয়ে সেলগুলি নিজে নিজে তৈরি হয়ে সুস্থতার দিকে আসতে পারে, সেই সুযোগ তাদেরকে দিতে হবে। অর্থাৎ স্টমাকে যাতে আমরা এমন উত্তেজক দ্রব্য সেবন না করি যাতে রোগী আমাদের এই পেটটা বা আমাদের স্টমাকটা উত্তেজনা থেকে বিরত রেখে আমরা কিউরেবলতা আরোগ্যের পথে যেতে পারি। এই যে আমরা এই নিয়মগুলি, এবং শুধু এটাই করলে হবে না, বিশেষ করে চা বন্ধ করে দিতে হবে, বেশি রাত জাগা যাবে না, বেশি রাত জাগা থেকে আমাদের বিরত থাকতে হবে, নিয়মিত ঘুমাতে হবে, 6 থেকে 8 ঘন্টা ঘুমাইতে হবে, সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, একটু ব্যায়াম করতে হবে, হ্যাঁ। তারপরে এই ব্যায়ামের পাশাপাশি আমরা অবশ্যই নিয়মিতভাবে জীবনযাপন করব, সমস্ত প্রকার ধূমপান বন্ধ করে দেব, তুক্তা, তামাক, পান পাতা যা আছে সব বাদ দিতে হবে। আর যদি চা খাওয়ার অভ্যাসই থাকে তবে চা না খাই উত্তম। তো এমন চা খাইতে হবে, যেমন আরেকটা জিনিস আমরা খেতে পারি সাথে সাথে, সে হচ্ছে পুদিনার পাতার চা খাইতে পারি আমরা। পুদিনার পাতা যদি সাথে দেই তাহলে আপনি বেশ, তবে পরিমাণে, যে পরিমাণ আসলে আমরা চা সেবন করি পরিমাণে খুবই কম, 2-1টা চা হইতে পারে। তবে অবশ্যই দুধ চা কোনোভাবেই খাওয়া যাবে না এবং কফি খাওয়া যাবে না। তবে যে সাধারণ চা আছে সেটার সাথে আপনি পুদিনা পাতা মিক্সড করে চা খাইতে পারেন। এখন আসি আমরা এটার চিকিৎসা পদ্ধতি। তবে আমরা অনেকে আছে যে আসলে এটা এমন একটা রোগ বা এমন একটা ডিজিজ দীর্ঘদিন যাবৎ কেউ ভোগ করছেন, এমনকি আজীবনকাল ভোগ করছেন। শুরু হচ্ছে আজীবনকাল, আপনি যেটা খাচ্ছেন সমস্যা হচ্ছে, কোথাও যাচ্ছেন সমস্যা হচ্ছে, অর্থাৎ ভোগ করতে আছেন। সামান্যতম ত্রুটি বিচ্যুতি হইলে, খাবারের ত্রুটি বিচ্যুতি হইলেই আপনার সমস্যা হচ্ছে, এমনকি আবহাওয়াগত পরিবেশগত সমস্যা হলে তাও সমস্যা হচ্ছে। তাহলে আমরা এর পরিত্রাণ কিভাবে পাবো? অবশ্যই এটার ভালো করে ট্রিটমেন্ট আছে। আমাদের যে কিছু হোমিও ওষুধ আছে, বা আমরা যদি আপনার বা রোগীকে তার সমস্ত সিমটম নিয়ে, লক্ষণ নিয়ে ঔষধ দেওয়া হয়, রোগী অবশ্যই সে পরিপূর্ণভাবে কিউরেবল বা রিলিফ আরোগ্য হয়।
তাহলে সেই হোমিও চিকিৎসা একজন বিজ্ঞ চিকিৎসকের কাছে যেয়ে সমস্ত গল্পকর্তার সিমটম নিয়ে রোগ চিকিৎসা নিলে রোগী আরোগ্য হয়। যেমন কিছু মেডিসিন আছে, এলুসোকোট্রাইনা, নাক্স ভূমিকা, সালফার, এই সমস্ত আরও মানে আসলে হোমিওপ্যাথিক ওষুধ সিমটম ভিত্তিক বা লক্ষণের চিকিৎসা, শতে শতে ওষুধ, এই কয়টা সিমটম উদাহরণস্বরূপ ওষুধ বললাম। যদি এই সুস্থ জীবনযাপন করতে চান, স্বাভাবিক জীবনযাপন করতে চান, আইবিএস থেকে মুক্তি চান, আইবিএস এর যে সমস্ত নিয়ম কানুন বা নিয়মাবলী আছে এগুলি মেনে স্বাভাবিক জীবনযাপন করে এরপরে পাশাপাশি যদি হোমিওপ্যাথিক ওষুধ সেবন করেন, অবশ্যই অবশ্যই আইবিএস আরোগ্য হয় এবং এই রোগ চিরস্থায়ীভাবে মুক্তি পাওয়া সম্ভব। তবে কেউ কেউ মনে করেন যে এই রোগের চিকিৎসা নাই। অবশ্যই অবশ্যই হোমিওপ্যাথিক লক্ষণ ভিত্তিক সিমটম অনুসারে যদি সঠিক ঔষধ এবং সঠিক চিকিৎসা দেওয়া যায় তাহলে নিশ্চয়ই এই রোগ থেকে চিরতরে মুক্তি হওয়া সম্ভব। তাহলে আমরা প্রিয় দর্শকবৃন্দ, আমরা অবশ্যই যদি এই রোগ থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আমরা একজন বিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে, একজন সঠিক রেজিস্টার্ড চিকিৎসকের মাধ্যমে হোমিওপ্যাথিক চিকিৎসা নিলে অবশ্যই আরোগ্য হব। প্রিয় দর্শকবৃন্দ, আজকে এই পর্যন্তই। দেখা হবে, কথা হবে আপনাদের সাথে আগামী কোনো এক পর্বে। আসসালামু আলাইকুম।